তুমি তো জানোই যে আমার ছেলে মেয়েদের আমার পেট থেকে জন্ম নেয়নি তারা, ঠিক কথাই। কিন্তু তুমি কোথাও মানে কেউ ভাবতেই পারে না যে ওরা আমার ছেলে মেয়ে, মানে আমার পেট থেকে জন্ম নেয়নি। তখন অ্যাকচুয়ালি আমার ছেলে ছোট ছিল। ওকে আমি পেয়েছি 10 বছর বয়সে, ধরো। আচ্ছা। তখন ও অ্যাবসলিউটলি বাবা। সম্বন্ধ বিয়ে, হ্যাঁ, কোন মানে রকম বাড়ি থেকে। সম্বন্ধ বিয়ে। আচ্ছা। তখন আমি বিয়ে করব না, বলে আমি ব্যাক করে চলে পুরো এলাম। পাগলাম। তোমার হাজবেন্ডের আগে ছেলে মেয়ে ছিল, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। না, ও কিন্তু আমাকে প্রথম দিন থেকেই ও নিজে থেকে মা বলেছে, জানো তো। বাহ। আমার মেয়ে আমাকে মাম্মা, মানে মাম্মা বলে। ও আমি অনেকটা দেরিতে বিয়ে করেছি, তখন আমার ছেলে অনেক ছোট। সো অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি বলতো, কোনোদিন বিয়ে করব না। আমার ইচ্ছা ছিল একটা বাচ্চা অ্যাডপ্ট করব, আর একটা হোম করব, এই নিয়ে আমি থাকবো আর কি। মা তোমার, আমি কি তোমার পেটে ঢুকে যাব, এটা বলতো? হ্যাঁ, কি তখন এটা সুইট। বলতো। হ্যাঁ, তো আমি যখন বললাম যে কেন শুনবে না, আমি তোমার স্টেপ মাদার বলি, চুপ করে আছে। আমি বললাম শোনো, স্টেপ মাদার, হু ইজ স্টেপ মাদার? আ মাদার যে কিন্তু দেয়ার ইজ আ স্টেপ অ্যান্ড মাদার ইজ দেয়ার। আমি হচ্ছে তোমার সেই ল্যাডারটা যে কিন্তু তোমাকে হাতে ধরে নিয়ে যাবো, অ্যান্ড এন্ড অফ দ্য ল্যাডার মাদার ইজ দেয়ার। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার যিনি অতিথি, আপনারা তো থাম্বনেলে দেখেছেন, দুবার একবার বলছি, প্রিয়া কারফা। ও মানে 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকে এবং মাঝে মাঝে এসে একটু মুখ দেখায় আবার চলে যায়। কিন্তু এখন ও ঠিক করেছে যে মোটামুটি ও একটু বাংলাতে, বাংলা ছবি, বাংলা সিরিয়ালের মধ্যে আবার মনোনিবেশ করবে। প্রিয়া, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা দি। মানে কতদিন ধরে আমাদের আড্ডা মারার কথা, কিন্তু আলটিমেটলি আমরা আড্ডা মারতে বসেছি আজকে। হ্যাঁ, কিন্তু এটা আড্ডাই আর কি, আপনারা জানেন এটা কিন্তু নির্ভেজাল আড্ডা একদম। তোমাকে দর্শকরা মনে রাখে, বলো তুমি তোমার অনুষ্ঠানের নাম। সিনেমা কেয়ার অফ সিনেমা দিয়ে, তাই তো? ওটা এখনো দর্শকদের মনে আছে, কেয়ার অফ সিনেমা। আমার মানে ফেসবুক, আগে তো ফেসবুক বন্ধ আমার করিনি। আমার বরের ফেসবুক আমি হাইজ্যাক করতাম সব সময়। তো আমার বর একদম মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল, ইরিটেট হয়ে যাচ্ছিল, সারাক্ষণ তুমি আমার ফেসবুকে দেখছো। এবার কোনো সময় তো ভুলভাল করে ফেলতাম, হ্যাঁ, ধরো বেখেয়ালে আমি একটা লাইক পড়ে গেছে, হ্যাঁ, যেটা হয়তো দিতই না, ও কি করতো, আমি সেগুলো, তো আমাকে বলে না, এ অসহ্য ব্যাপার স্যাপার হচ্ছে, নিজের ফেসবুক নিজে করো করে ওই আমার ফেসবুক খুলে দিত। এবং তারপরে নিবেদিতাদি মানে তখনই বুঝলাম যে মানুষ কতটা ভালোবাসতো। আগে তো মানুষ এত কানেক্ট করতে পারতো না আমাদের সঙ্গে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া গুলো এত হয়ে লোকে অনেক বেশি কানেক্ট করতে পারে। ভরপুর মানে এত 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 মেসেঞ্জারে এত এত মানে সবাই টেক্সট করতে শুরু করেছে, এবং কেন করছো না, কেন দেখছি না। ভালো লাগতো ভীষণ, মানে খুব খুব একটা আলাদা একটা দর্শকের সঙ্গে সরাসরি তোমার কানেকশনটা ফেসবুক দিয়ে। হ্যাঁ, সত্যিই তাই। এবং একজন আমার মনে আছে, তিনি শেয়ারও করেছিলেন, আমাকে নিয়ে একটা রাইট আপ লিখে আমাকে পাঠিয়েছিলেন আমার ফেসবুকে, যে আমি ওকে মেসেঞ্জারে কথা বললাম, ও আমার সঙ্গে এত ভালো করে কথা বললো, তো সেলিব্রিটিরা যে এরকমও হয় জানতাম না। আরে না হওয়ার তো কিছু নেই, দেখো আমরাও তো মানুষ। আর সত্যি কথা বলতে কি, সেলিব্রিটি ওয়ান্স আ সেলিব্রিটি অলওয়েজ আ সেলিব্রিটি, এটা একটা কথা আছে, ঠিক কথাই। কিন্তু মাঝখানে 10টা বছর না, আমি কিন্তু অ্যাবসলিউটলি একজন ঘরোয়া বউ ছিলাম। যদিও নানা রকম নিজের দিকটা কখনো ছাড়িনি, টুকটাক টুকটাক করে সবটাই বজায় রাখার চেষ্টা করেছি। নিজে নানা রকম পড়াশোনার মাধ্যমে গেছি, সবকিছু করেছি, এবং আমার ছেলেমেয়েরা অনেক বেশি আমাকে হেল্প করেছে সেখানে। তুমি তো জানোই যে আমার ছেলে মেয়েদের আমার পেট থেকে জন্ম নেয়নি তারা, ঠিক কথাই। কিন্তু তুমি কোথাও মানে কেউ ভাবতেই পারে না যে ওরা আমার ছেলে মেয়ে, মানে আমার পেট থেকে জন্ম নেয়নি।
আর আমার ছেলের সঙ্গে খুব মজার মজার আমার কতগুলো গল্প আছে, তোমার গল্প করতে করতে বলবো সেগুলো। শোনো না, একটা আমাদের কথা হ্যাঁ। বলো, তুমি যে এই যে ফেসবুকে এলে এবং তোমার দর্শকরা তোমাকে কানেক্ট করলো, তারপরেই কি তোমার ইচ্ছেটা জাগলো যে একটু ভালো করে গিয়ে করি? না গো, এটা তো অনেক বছর আগেই ফেসবুকটা করেছে। তখন অ্যাকচুয়ালি আমার ছেলে ছোট ছিল। ওকে আমি পেয়েছি 10 বছর বয়সে ধরো। আচ্ছা, তখন থেকে আর খুবই তারপরে ছোট, ওর, খুবই হ্যাঁ, ছোট, হ্যাঁ। তখন ওর জিসিএসসি ওখানকার ইয়ে হলো, হুম, এ লেভেল। এখন তো মাস্টার্স করছে, হুম, হুম। সাইকোলজি নিয়ে মাস্টার্স মেয়ে করছে। কি আদি করেছে? মেয়েও পড়াশোনা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ও মেকআপের উপর একটা আলাদা কোর্স করেছিল, তারপর ও টেড বেকারে জব করছিল। এখনো উনি বিয়ে করার জন্য প্রস্তুত আর ও কি, ওনার সামনেই বিয়ে। আচ্ছা, তো ফলে উনি কবে? এখন এই অগাস্টে আচ্ছা, হ্যাঁ, বিয়ে। তো আর আমার উডবি জামাই হচ্ছে হোয়াইট আর কি, সে ওখানকারই। হ্যাঁ, হ্যাঁ, মাইলস ওর নাম, আমার মেয়ের নাম কোয়েল, হুম, ছেলের নাম আদি। হুম। আর আমার বর আসলে কি জানো তো, এই সবটাই তোমার সম্ভব বরের সঙ্গে হচ্ছে। এটা একটু জিজ্ঞেস করি, হ্যাঁ। তোমার বরের সঙ্গে আলাপটা তোমার কি করে হলো, বিয়েটা, এগুলো একটু বলো তো। আমাদের অনেকদিন ইন্টারেস্ট, হ্যাঁ, এটা জানা। আমার বরের সঙ্গে আলাপ হয়েছে ওই তোমার কিছু এই ইয়ে থাকে না বিয়ের জন্য, যেখানে দেয়, কি নাম বলো ওগুলো? ম্যাট্রিমনি সাইট। ম্যাট্রিমনি সাইট, রাইট। কোন ম্যাট্রিমনিটা আমার এখন ভুলে যাচ্ছি, আমার এত ভুলে এখন এই যাই হয়েছে হোক, না। হ্যাঁ, কোনো একটা তো ম্যাট্রিমনি সাইটে। হ্যাঁ, সেটা থেকে প্রথম মানে বোধহয় সম্বন্ধ বিয়ে তোমার? সম্বন্ধ, ও অ্যাবসলিউটলি বাবা, সম্বন্ধ বিয়ে। হ্যাঁ, কোন মানে রকম বাড়ি থেকে? বাড়ি থেকে সম্বন্ধ বিয়ে। আচ্ছা, তখন মানে বাড়ি থেকে বলতে আমার তো দুজোড়া বাবা মা, আমার ভাই ভাইয়ের বউ, আচ্ছা, আর বোন বোনের বর। আচ্ছা, আমার দুজোড়া বাবা মা, আমার বাবা মা চলে যাওয়ার পরে হ্যাঁ, পর পর চলে গিয়েছিলেন। তো তো আমার দুজোড়া বাবা মা আর কি। হুম, তো তারা মানে একদম উঠে, আমার বোনের বিয়ে আগে হয়ে গিয়েছিল, হুম। ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, আর তুমি বড় দিদি ছিলে? আমি বড় দিদি। হ্যাঁ, ও দিদিকে তো বিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি বলতো, কোনোদিন বিয়ে করব না। হুম, আমার ইচ্ছা ছিল একটা বাচ্চা অ্যাডপ্ট করব, আর একটা হোম করব, হুম, এই নিয়ে আমি থাকবো আর কি। হুম, 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 ফলে আমার যখন এরকম ভাই তো এগুলো পাঠাতো, হুম, যখন আমার হাজবেন্ড ঋতিক, হুম, ও যখন না আমার ভাইয়ের সঙ্গে কথা বলে, তখন আমি কি করেছিলাম, তখন আমি একটা ছবি শুট করছিলাম। হুম, তোমার হিরোর সঙ্গে যত ইন্টিমেসি সিনগুলো, সেগুলোর ছবি পাঠিয়েছি, বুঝলে তো, হুম। যাতে এটা ভেস্তে যায়। ও আচ্ছা, হ্যাঁ। আর আমার ভাই আমাকে বলেছে অত্যন্ত ভদ্রলোক। আর সত্যি সত্যি আমার বর সত্যি সত্যি ভীষণ ভদ্রলোক আর কি, জেনুইন জেন্টলম্যান যাকে বলে। হুম, তো ও আমাকে মানে ভাই বলল যে শোন, ফোন করবেন, তুই কিন্তু কাটিয়ে দেবার কোনো চেষ্টাই করবি না। ওকে, হ্যাঁ। হুম, আর তার আগেই আমি একজনকে খুব বাজেভাবে কাটিয়েছিলাম। হ্যাঁ। হুম, তো তিনি সুইজারল্যান্ড থেকে এসেছিলেন, এসে হায়াতে বসেছিলেন, কিন্তু আমার বিশেষ করে হঠাৎ করে গিয়ে হায়াতে ঢোকার আগে মুখে মনে হলো না, আমি বিয়ে করব না। হুম। তাহলে আমি ব্যাক করে চলে পুরো এলাম। পাগলাম। বিয়ে পাগলাম, কিন্তু কি হয় জানো তো নিবেদিতাদি, হ্যাঁ, একটা বয়সে না, মানে যখন তুমি ধরো, যেটা বিয়ের বয়স বলে আমাদের নর্মাল বাঙালিরা যেরকম ভাবে, ভাবে, 19 20 হ্যাঁ, 21 বছরের বয়সে যেরকম বিয়ে দিয়ে হ্যাঁ, দেয়, তখন যখন বিয়ে হয় না, তুমি অনেক কিছু ওই ধীরে ধীরে সংসারের মধ্যে ঢুকছো, হুম, হুম, নানা রকম একটা হয়ে যায়, চলে যায়। তখন তোমাকে জিজ্ঞাসা করে না তুমি বিয়েটা করবে না। এখন অবশ্য অনেক কিছু অনেক চেঞ্জ কিছু হয়েছে, চেঞ্জ কিন্তু হয়ে আমাদের গেছে। সময় এটা ছিল না। কিন্তু আমি অনেকটা দেরিতে বিয়ে করেছি, তখন আমার ছেলে অনেক ছোট। সো এবং ইট ওয়াজ মানে, মানে ওনার, তোমার হাজবেন্ডের আগে ছেলে মেয়ে ছিল, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 কিন্তু মানে মানে এতটাই ছোট? এতটাই হ্যাঁ, ছোট, এবং আমার মেয়ে এতটাই ভালো, আমার হুম, ছেলে মেয়ে, আমার কোথাও কোনোদিন কোথাও মনেই হয়নি যে মানে, ডেফিনেটলি তোমার ফ্রম মুখ দেখে ভেরি বোঝা যায়। ফার্স্ট ডে থেকে, জানো তো। হ্যাঁ, এবং বিয়ের আগে আমি ওদের সঙ্গে জাস্ট একটা মিট করেছিলাম, যে আহ, আমরা কতটা করতে পারবো, যেটা হয় আর কি ওই হুম, বয়সে গিয়ে বিয়ে করলে। ফলে কিন্তু এত সুন্দরভাবে আমরা মানে খুব বললাম তো, ভালো টাচুর আপব্রিঙ্গিং সবটাই তাহলে, বোধহয় হ্যাঁ। ঈশ্বরের আশীর্বাদ আর কি। আচ্ছা, ওই যে যে সুইজারল্যান্ডটা শুনি, যাকে তুমি কাটালে। ওটা খুব মজার ঘটনা। সেটা হচ্ছে যে ওটা তো ভাইয়ের সঙ্গে, মানে ভাই যেহেতু কন্ট্যাক্ট করতো, তো উনি আমাকে সেই সময়টা কি একটা যেন হয়েছিল, উনি আমাকে কন্ট্যাক্ট করেছিলেন। কন্ট্যাক্ট করার পরে আমি বলেছিলাম হ্যাঁ আমি আসছি। হুম, তো আমি উনি এসেছিলেন, এসে একবার হায়াতে আমাদের মিট করার কথা হলো, হুম, যে হুম,
জাস্ট আমরা বসে ন্যাচারালি এখন যেরকম হয় কথাবার্তা বলার। কিন্তু আসার পরে আমার মনে হলো যে না, আমি চাইছো না এটা? না, চাইছি না বিয়েটা করতে, তোমার কমফোর্টেবল লাগে? না। ফলে আমি ওখান থেকে ব্যাক করে গেলাম। হুম। আসলে ওটাই হয় আমার। পরে আমার যেটা মনে হয়েছিল, দেখো ঈশ্বর যা চাইবেন সেটাই হবে, সেটা মানে সেটা আর সত্যি কথা। একদম সবকিছু লেখা আছে সমস্ত ওপরে, লেখা, আমার হ্যাঁ। যেটা মনে হয় আর কি। একদম লেখা, হ্যাঁ। আমার বরের সঙ্গে আমার মানে বরের মতো একটা ফ্যান্টাস্টিক একটা মানুষকে পাওয়ার ছিল। ফলে আমার আর কিছু ভাবার, টাচুট, সত্যি সত্যি টাচুট, আর কিছু মানে ভাবার জায়গা হয়নি কখনো। তো ফলে আহ, ওই ভদ্রলোক আমার ভাইকে ফোন করে বলেছিল, এবং খুব ভালো ডেফিনেটলি, যে আমার মনে হয় না সত্যি আমাদের লেখা নেই আর কি। কিন্তু আমার ভাইয়ের কিন্তু থেমে আমার থাকেনি। সঙ্গে কথা না, আমার ও তো থেমে থাকেনি, হ্যাঁ একদম থেমে থাকেনি চন্দন। আর সবই কি বিদেশের পাত্র দেখতে শুরু করেছিল নাকি ওটা মোটামুটি মোটামুটি? হ্যাঁ। মোটামুটি চাইছিল। মেনলি, হ্যাঁ মেনলি তোমার পছন্দ ছিল সেরকম নাকি? একদমই। আমার মনে হয়েছিল যদি না, কারণ তুমি একটা জায়গা যদি দাঁড়ি না টানো না, ঠিকই। তুমি আরেকটা শুরু করতে পারবে না। খুব তোমার কোথাও একটা, genuine কথা কারণ একটা। আমার মনে হয়েছিল আমি যদি এখানে কোথাও বিয়ে করি, দেখো আমি তো সাউথের ছবি করেছি, হুম। তো তুমি অনেক এবার কিছু করেছো। হ্যাঁ সাউথের ছবি, উড়িষ্যার ছবি, রাজবংশীর ছবি, বিভিন্ন জনারের ছবি করেছি। এবার আমি যদি এখানে থাকতাম, বা ধরো দিল্লি, ব্যাঙ্গালোর, বম্বে কোথাও বিয়ে করতাম, আমার মনে হতো কোথাও সারাক্ষণ এটা হাতছানিটা থাকতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা আমার ফ্যামিলি ডিস্টার্ব হতো। একটা ফ্যামিলিতে যখন আমি ঢুকছি, আমার পুরো রেসপন্সিবিলিটি কর্ডটা কেটে ঢুকতে পুরো, চাইছো। আমার মনে হয়েছিল মানে কেটে নয়, হয়তো একটা বিরতি, একটা লম্বা হ্যাঁ, বিরতি। আমার হ্যাঁ। মনে হয়েছিল পরে যদি কখনো করি, আমার যদি করার থাকে, আমি এতটাই কাজ করে গেছি এবং ইন্ডাস্ট্রি আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এই জায়গাটা আমার ছিল, আমার মনে হয়েছিল যে আমি যখনই ফিরবো আমাকে ইন্ডাস্ট্রি সেই জায়গাটা দেবে। হুম। অ্যান্ড টাচউড সেটাই নিবেদিতাদি, হচ্ছে, হ্যাঁ। আজকে কিন্তু সেটাই হয়েছে। হুম। আমাকে কিন্তু ইন্ডাস্ট্রি সেই ভালোবাসাটাই দিচ্ছে। তো ওটাই আমার অনেক বড় পাওয়া। না, তারপরে যখন এনার সঙ্গে তোমার এই হাজবেন্ডের সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে, তোমার হাজবেন্ডের নামটা একবার বলো। ঋত্বিক। হ্যাঁ, ঋত্বিকের সঙ্গে যখন, আমি ঋত্বিকই বলছি, হ্যাঁ প্লিজ। ঋত্বিক, ঋত্বিক দাঁড়াদার। না না, ঋত্বিকই বলতে পারো তুমি। হ্যাঁ, যখন তোমার হ্যাঁ। দেখা হলো, সেটা প্রথম দেখাটা একটু বলো। ঋত্বিককে না আসলে, ও প্রথম ইয়েটা কিন্তু খুব মজার, জানো তো। ও ভীষণ ভালো গান করে। হুম। ও আমাদের এখানকার, কফি খেতে খেতে কথা হ্যাঁ বলো। থ্যাংক ইউ, আমাদের এখানে ধরো লুপা, তারপরে লগ্নজিতা, জয়তী, ইমন, ওদের সঙ্গে গান করেছে। তো আচ্ছা। ও দুর্ধর্ষ গান করে। আচ্ছা। প্লাস ও সুপার পেন্টার, হুম। সুপার কুক করে, ও। আর অসাধারণ ডাক্তার তো বটেই। কিন্তু দারুণ হ্যাঁ কম্বিনেশনে বর কমপ্লিট পেয়েছো। প্যাকেজ, আমার কোনো চিন্তা নেই, বুঝতে পারছো। রান্নাটা আমি যেমন পারতাম না, ও হ্যাঁ। সেরকম পারে। এবার কি হয়েছে মজার কথা, ও একটা যখন পাঠিয়েছে, ওটা গান পাঠিয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে শ্রীকান্তদার একটা গান, বৃষ্টি তোমাকে দিলাম। আচ্ছা। এটা কি ভালো গানটা, হ্যাঁ। দুর্ধর্ষ গানটা। এবার গানটাতে হচ্ছে যে জাস্ট ওর ছবিগুলো আসছে, ব্যাকগ্রাউন্ডেও গানটা করছে, যেমন ভিডিওগুলো নর্মাল তৈরি করা হয় না সেরকম। যখন ওটা আমার কাছে এসে পৌঁছালো, তখন আমাদের জাস্ট কথা হচ্ছে, হ্যাঁ আমি আমার ভাইকে বললাম, শোন এটা ফ্রড, ও। এটা কিছুতেই এর গলা হতে পারে না, এই লোকটার হ্যাঁ। গলা হতে পারে না, এটা ফ্রড। ও। ডাক্তার একজন মানুষ এরকম গান করে, এরকমও অনেকেই বলে। হ্যাঁ। তো এটা হতেই পারে না। ঠিক। এবার আমার ভাই এবং আমি একটা, এর মাঝখানে একটা কথা বলি, আমার বরের কিন্তু আমার ভাইকে আগে পছন্দ হয়েছে আচ্ছা। ওর সঙ্গে কথা বলে। ওর মনে হয়েছিল যে যার ভাই এত ভালো, সে বাড়ির মেয়ে ডেফিনেটলি ভালো হবে। তো ভাইকে যখন বলেছে, আমি এবার ভাই তো পড়ে গেছে মহা কষ্টে আর কি, ভাবছে কি হবে, দিদি যদি এটাও না গেল। করে, হ্যাঁ। হ্যাঁ, তখন ভাই ফোন করে বলেছে যে দাদা একটা কথা বলি আপনাকে, এরকম কি হতে পারে না, আপনি গাইছেন, প্রপার গাইছেন, এরকম যদি, আমার বর বুঝে গেছে যে কেস কি হয়েছে আর কি, তুমি বিশ্বাস করনি, হ্যাঁ। বুঝে গেছে। আর ও তো অত্যন্ত ভদ্রভাবে বলেছে, আর ইনি অত্যন্ত ভদ্র মানুষ, আমি হলে হয়তো একটু অন্যভাবে বলতাম। তো যাই হোক, তখন তিনি একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গেয়ে, এবং আমার কিছু ছবি চেয়েছিলেন উনি,
ছবিগুলো স্ক্রোল করছে আর উনি গাইছেন, এরকম একটা ভিডিও করে পাঠান। তোমার তো মনটা একদম গলে গেল সঙ্গে সঙ্গে। আচ্ছা, কে কে কার মন গলবে না রিমিতা দি, এরকম Exactly, হলে হ্যাঁ, বলো? হ্যাঁ। এরকম যদি একটা হয়, গলবে না? একদম একদম উচিত। উচিত গলা। হ্যাঁ। তো যথারীতি তাই হলো। তো ফলে তারপরে আহ ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, হ্যাঁ, ভদ্রলোকটি অতিশয় ভদ্রলোক। হ্যাঁ তো উম, তারপর বিয়ে ঠিক, এবং আমার পুরো ব্যাপারটাই মানে খুব তাড়াতাড়ি হয়, হ্যাঁ চট মাংনি। একদম চটমগনি পার বিয়ে, হ্যাঁ। একদম ওরকম হয়। কোন আমার মাসে বিয়ে হয়েছে তোমাদের? নভেম্বরে। আচ্ছা। এটাও খুব মজার গল্প আছে জানো তো। বলো বলো বলো। হ্যাঁ, বলছি। নভেম্বরের 27-এ, আর আমি চলে গেছি ওখানে বোধহয় 28-29 না 30 ডিসেম্বরে, নভেম্বরে বেরিয়ে গেছি ও এত তাড়াতাড়ি? একদিনই। হ্যাঁ, মানে ভিসা বিয়ের টিসা সব পরে হয়ে গেছে? একদম। হ্যাঁ, ওটা আমার টুরিস্ট ভিসা ছিল হ্যাঁ, হ্যাঁ, প্রথমে। হ্যাঁ, হ্যাঁ। তার আগে যেহেতু আমি ন্যাচারালি তখন তো অনেক নাটক টাটক করতে যাচ্ছিলাম, মানে ওই ভিসাটা ছিলই আর কি, আমার 6 মাসের ভিসাটা ছিল। আমার ফার্স্ট অ্যানিভার্সারি, আমার ফার্স্ট মেয়ে, নর্মালি কি হয় বরেরা সব ভুলে যায়, এই ক্ষেত্রে আমি সব ভুলে যাই। বাহ। আমার কোথাও কোনো ডেট মনে থাকে না, এমনকি আমার বোনের ধরো ছেলের জন্মদিন, আমার সকাল থেকে 2-3 বার কথা বলার পর বোন আমাকে ফোন করে বললো, শোন, ছেলে কিন্তু মুখ ফুলিয়ে বসে আছে, তুই উইশ করিসনি। মামুনি উইশ করেনি, ছেলে মুখ ফুলিয়ে বসে আছে। এবার আমাকে তারপরে আবার বলে, এ মা, আমি তো জানতাম, আমি তো দেখছিলাম তুমি কি করছো, তুই কিছু ম্যানেজ দিচ্ছ। ম্যানেজ। কিন্তু এবার কি হয়েছে, বিয়ের প্রথম ফার্স্ট অ্যানিভার্সারি, আমি বরকে, আমার বন্ধুরা খাওয়াতে হবে টুসু ঘ্যান ত্যান করছে, ফলে প্রচন্ড চেষ্টা করেছি মনে রাখার। হ্যাঁ, আমি ওকে সকালবেলা উঠে উইশ করলাম, করে বললাম যে হ্যাপি অ্যানিভার্সারি। ও আমাকে বললো হ্যাপি অ্যানিভার্সারি। পরে কাজ থেকে ফিরে এসে পুরো মানে প্রচুর ফুল টুল দিল, দিয়ে আমাকে বললো, শোনো, আমাদের অ্যানিভার্সারিটা না কাল, আজ না। তো আগে বলা হয়ে গেছে, বেটার বেটার। হ্যাঁ, তো তারপরে তো পরের দিন মজা, নানা রকম সারপ্রাইজ, নানা রকম। তো আমার হচ্ছে এটাই, জানো তো। তা তুমি যখন প্রথম ম্যানচেস্টারে গেলে, ম্যানচেস্টারেই তো ছিলে, হ্যাঁ, গেলে তখন তো মানে ঠান্ডা হি করে কাঁপছো, ওইটা একটু বলো। ভয়ঙ্কর, ওই ঠান্ডার অভিজ্ঞতাটা ভয়ঙ্কর, জানো তো। মানে আমি ডিসেম্বর, আবার ডিসেম্বর মানে পুরো মাইনাস তখন, মাইনাস, বরফে ভর্তি একদম। মানে পারলে আমি জুতো মোজা পরে মানে শুতে যাই আর কি, এরকম অবস্থা। সেন্ট্রাল হিটিং রয়েছে, কিন্তু আমি, আর তার উপরে হতো কি, ধরো ছেলে তখন ছোট, এবং ছেলে যদি কেউ বাড়ি থেকে না থাক, মানে আমি দরজাটা বন্ধ করে 4-5টা ডুবে আমার উপরে দিয়ে আমি না বসে থাকতাম, ছেলেকে যখন স্কুলে যেত, বুঝতে পারলে। মেয়েও ধরো নেই, মেয়েও ইয়েতে গেছে, ওরা তো অ্যাকাস্টম ছিল। হ্যাঁ, ওরা তো, ওদের কোনো ব্যাপার না, ওরা একটা টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আমার ছেলে। মেয়ে একটা ফিনফিনের জিনিস পরে ঘুরে বেড়ায়, ওরা ভীষণ স্টাইলিস্ট। মেয়ে একদম আদর্শ হিরোইন কিন্তু, হ্যাঁ। এরকম অবস্থায় আমি তো পারলে সেই মাংকি টুপি পরে বসে থাকি আর কি। আর আরেকটা যেটা হতো, রেডিয়েটার গুলো চলে, তো ওখানে রেডিয়েটারে তোমার জলগুলো চলে, মানে ভিতরে ওয়াটার ইয়ে হয়, এত রকমের আওয়াজ হতো না, সারা বাড়ি দৌড়ে বেড়াতাম, উপর থেকে উপরে যাচ্ছি, নিচে আসছি, কোথায় কি আওয়াজ হচ্ছে। এবার যখন বুঝতে পারতাম না, তখন একটা সময় ভয় দরজা বন্ধ করে, মানে মনে হতো যেন ওই দরজাটা বন্ধ থাকলে আমি সব কিন্তু সত্যি জায়গাটা এত ভালো। বেরোতে হতো, মানে হ্যাঁ, ও তো সকালবেলা বেরিয়ে যেত। ডাক্তার ছিল? ও হচ্ছে তোমার অ্যাকিউট মেডিসিনের ডাক্তার। আচ্ছা আচ্ছা, কনসালটেন্ট। তাহলে তোমার ভালো বাড়িতে ডাক্তার রয়েছে। একদম, হ্যাঁ, একদম, কুক ডাক্তার সব একসঙ্গে। সব। আর কুক বলতে কি বলতো, আমি তো কিচ্ছু রান্না জানতাম না, অ্যাবসলিউটলি জানতাম না। মানে ডিমের ঝোলও করেছি, দুবার ডিমটা ফেলে দিয়ে, মানে ডিমটাকে তুলে রেখে, আলু তুলে রেখে ঝোলটা বানিয়ে আবার সেই ঝোলটা ফেলে দিয়ে আবার করেছি, এরকম। তো প্রথম আমি মুখে বলেছি, আমি কিন্তু রান্না জানি না। বলছে কোনো ব্যাপার না, ঠিক আছে। উনি ওখানে কতদিন ধরে আছেন? উনি প্রায় 30 বছর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো উনি পুরোপুরি ওখানে, পুরো ওখানকারই অভ্যস্ত, মানে অনেক দিনেরই উনি। আর উনিও মানে বললাম তো, আমার মনে হয় মানে
ওখানের জন্যই যেন তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, ওরকম 30 বছর অভ্যেসটা তো ওরমই হয়ে যাবে বলো। অত্যধিক বেশি ভদ্র নিবেদিতা দি। তাই মানে কোনোদিন কোনো মানুষকে, আমার ভাই বোনেরা সবসময় বলে, এমনকি এখন আমরা আই লাভ ম্যানে থাকি, আই লাভ ম্যানে ওর কলিগ বলেছে, শোনো তুমি না একটু বেশি জেন্টলম্যান, তুমি না একটু মাঝে মাঝে রিটালিয়েট করবে, তুমি একটু বলবে লোককে। আচ্ছা কিন্তু ও হচ্ছে সিরিয়াসলি, আমি না ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি জানো তো, প্রচুর কিছু শিখেছি। সারাক্ষণ ও বলে যে, আগে যেমন আমার হতো যে কোন ব্র্যান্ড পরবো, কোন ইয়ে করবো, যেটা আমাদের স্বাভাবিক সবাইকার হয়, ওই মাপের একজন মানুষ। কিন্তু আমার বর যে গাড়িটা ইউজ করতো, মানে আমরা বলে বলে, আমার ছেলে মেয়ে, আমি বলে বলে সেটাকে ইয়ে করে, আমি কিন্তু বিএমডাব্লিউ চালাই, আচ্ছা, আমার মেয়ে বিএমডাব্লিউ চালায়, আমার বর কিন্তু একটা গল্ফ ইউজ করতো, লাল কালারের গল্ফ। সেটা বন্ধুরা সবাই মানে প্রচন্ড তাকে আমরা বলতাম, বন্ধুরা সারাক্ষণ সেটা নিয়ে বলতো। ও আর একবার খুব মজার হয়েছে, একটা বাড়ির সামনে গাড়িটা ছিল, আমাদের ভেতর পর্চে ভেতরে উনি গাড়ি রাখেন না রাস্তা দিয়ে, কারণ আমার ছেলে বলে, মা ওই গাড়িটা না কেউ নিয়ে যাবে না, তুমি চেনটা করো না, ওই গাড়িটা খোলা থাকলেও কেউ নিয়ে যাবে না। তো একটা মহিলা একজন এসে গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেল, ধাক্কা দিল, মানে মিররটা, যেটা সাইড মিররটা ভেঙে গেল। তো আর ওখানে তো মানুষ অত্যন্ত ভদ্র, মহিলা এসে আমাদের বেল বাজিয়ে বললো, সরি আমি না এটা ভেঙে ফেলেছি। হ্যাঁ, মানে ভাবা যায় না, ওখানে অসাধারণ এগুলো। তো তুমি যা চার্জ হবে তুমি কিন্তু, আমার বাবা আমাকে বললো যে, দেখো এসে তো বলে গেল, এইটাই তো ভদ্রতা, বলো দরকার কি আর ওকে চার্জ করা। আমি ঠিক আছে চার্জ করা, তুমি তো বদলে নাও। হ্যাঁ ঠিক আছে আমি বদলে নেব। এবার ওখানেও কিন্তু আমার বর ইন্ডিয়া বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তার কিন্তু গাড়ির যে মেকানিক, সে নিজে তাকে গাড়ি দিয়ে যায়, মানে এক্সট্রা একটা গাড়ি দিয়ে গিয়ে সে বাড়িতে এসে গাড়ি সারিয়ে দেয়, কখনো সেই নিজে নিয়ে যায়, সেই গাড়ি পরিষ্কার করে দেয়, এরকম আর কি। তো আর আমাদের যে কনস্ট্রাকশন, বাড়ি কনস্ট্রাকশন করে, সে আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আর কি। সেও কিন্তু মাইক বলে একজন বয়স্ক ভদ্রলোক, 70 বছরের বয়স। তো ওরকম ও ইন্ডিয়া বানিয়ে ফেলেছে। আমার বর বলল যে, দেখো এরকম করা উচিত হবে না, আচ্ছা আমি দেখছি কি করা যায় ওটাকে। তো তারপরে খুঁজে পেতে একটা, যিনি কার মেকানিক, তিনি একটা ইয়ে এনে দিলেন, মিরর এনে দিলেন। সেই মিররটা সবুজ রঙের মিরর। লাল গাড়িতে সবুজ মিরর, একদিকে লাল আরেকদিকে সবুজ। আমার বরে কিন্তু কোনো অসুবিধা নেই, বললো দেখো এত সব গাড়ি রয়েছে, তার মাঝখানে আমার গাড়িটা কেমন একটা মানে আলাদা ব্যাপার লাগছে না। ভালো লোক, খুবই ভালো। তো মানে বললাম, না নিবেদিতা দি তুমি মিট করলে তখন বুঝতে পারবে। আর তবে এই ধরনের মানুষদের একটা প্রবলেম কি হয় জানো তো, লোক সুযোগ করে, সুযোগ নেয় এবং মিসজাজ করে। হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ, কারণ কিছু বলে না তো, কখনো কোনোদিন কাউকে ঘুরিয়ে কিছু বলে না, সবাই ভাবে যে ঠিক আছে, টেকেন ফর গ্রান্টেড করা যেতে পারে। তুমি তো আছো পাশে, তুমি তো পুরো ব্যাপারটা সামলাচ্ছো। আমি ওর পাশে আছি, ও আমার পাশে আছে, এটাই তো জীবন। সত্যি তাই। হ্যাঁ, এটা যদি না হয়, মানে আমি সত্যি সত্যি যতবার তোমাকে এরকম ছোট্ট একটা খুকির মতো করে রেখে দিয়েছে। সত্যি সত্যি ও কিন্তু নিজে কোনোদিন কোনো ব্র্যান্ডেড কেনে না, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার ভাই বোনেদের সবার জন্য কিন্তু ও, আচ্ছা দেশে মানে যাচ্ছ, আমার বোন খুব ব্র্যান্ডেড ভালোবাসে, পিঙ্কি, রুমা। তো উনি এখন মানে উনি খুব আবার মেকআপ আর্টিস্ট, উনি অনেক কিছু করেন টরেন আর কি, সারাক্ষণ আমাকে বকুনি দেন। তো তুমি দেখতে পেলে একটু আগেই এসে যখন আমরা এসেছিলাম তখন কিরম বকুনি দিচ্ছিল। যাই হোক, তো ওর জন্য আর কি, জানে ও যেহেতু ব্র্যান্ড ভালোবাসে। আমার বর কিন্তু কোনো আগে থেকে যখন মার্কেটিং করবে, কোথায় ইয়ে হবে, ওর জন্য আলাদা করে কিনে রাখে, আমার ভাইয়ের জন্য, ভাইয়ের বউ, সত্যি আমার বোনের বর। হ্যাঁ, তো তুমি এই যে এখান থেকে চলে গেলে সংসার করবে বলে, হ্যাঁ, ওখানে বর পেলে, ছেলে মেয়ে পেলে, এবার যে তুমি সংসার গুছিয়ে প্রথম করছো, প্রথমে তো রান্না করতে পারতে না, তারপর রান্নাটা আমি কুকটপের মানে ওয়ার্কটপের উপর বসে থাকতাম, ও রান্না করতো। হ্যাঁ, আমি দেখলাম এ তো ভয়ঙ্কর জিনিস হচ্ছে, মানে নিজের কিরকম গিল্ট হচ্ছে, সারাদিন একটা লোক সে কাজ করে এসে তারপরে এটা করছে, মানে আমার কাছে তুমি বসে থাকছো ঠান্ডায়, লজ্জার একটা ব্যাপার স্যাপার।
তখন আমার এক আচ্ছা বান্ধবী, একটা কথা বলি, বাচ্চাদের খাওয়ানো পাওয়ানো ওরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি সব করতে পারতো না, তোমায় করতে হতো? না আমার মেয়ে তো সবই হ্যাঁ, ইয়ে হ্যাঁ। করতো, কিন্তু আমার ছেলেকে না, প্রবলেমটা হচ্ছে যে মানে আমার বর ওখানে তো কিছু খুব একটা করতে হয় না ঠিক কথা, কিন্তু আমার বরের কাছে আমার ছেলে ছিল লাইক মানে পুতুল আর কি। ও ও কিন্তু আমি ওকে ওরকম ভাবে পেয়েছি, ফলে আমি ওকে প্রথম গিয়ে খাইয়ে দিতাম। হুম হুম আর খাইয়ে দিতাম মানে ভীষণ, মানে সে আমার হাত ইয়ে হয়ে যাচ্ছে। আর ওখানে বাচ্চারা তো জানো ভীষণ ওই টেকনো ইয়েতে হ্যাঁ, থাকে, যে যার এখনকার দিনে যা হয় আর কি, সবাই সব ওই জায়গাতেই খেলার তাই। সমস্ত খেলার, জিনিসপত্র। হ্যাঁ। সে সকালবেলা স্কুলে যাবে তার আগেই বসে খেলতে আনলাম, না এটা তো হবে না, হুম আগে তো ভাই ঠিক করতে হবে একে, আমার হুম বিয়ে মানে একে তো এরকম ভাবে শুধু খেলতে দিলে হবে না। বোঝালা, আর কি ঝগড়াও হতো আমার সঙ্গে নিবেদিতা হুম দি, মানে আমার বর বলতো কোনটা কার বয়স আমি বুঝতে পারছি না। খুব মজা হয়েছে জানো তো, একদিন স্কুলে নিয়ে যাচ্ছি, হুম তখন ও মানে সেকেন্ডারি থেকে হায়ার ইয়েতে গেছে, ক্লাস 7। তখন আমি গাড়ি চালাচ্ছি, ঝগড়া হয়েছে তার আগে আমাদের যথারীতি কিছু খাওয়া দাওয়া অমুক তুসুক নিয়ে কুটখাট লেগেই থাকে। তো ও পিছনের সিটে, কারণ ওখানে তো তখন একটা বয়স না হলে সামনের সিটে বসে তাই, না। আচ্ছা। হ্যাঁ, হুম তো পিছনের সিটে বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি, ও প্রচন্ড জোরে জোরে আমার নামে আমাকে বলে যাচ্ছে। হুম হুম, এবং বলছে বলছে, হঠাৎ সময় আমি একটা বললাম তুমি কি বললে, এটা আমার নামে কি বললে, তুমি কেন শুনছো, আমি তো আমার নিজের সঙ্গে কথা বলছি। আমি বললাম তুমি আমার নামে বলছো, আমার কথাই বলছো, আর আমি শুনতে পারবো না, তুমি নাকি নিজের মনে কথা বলছি। তো এরকম প্রচুর মজার মজার ঘটনা ঘটতো। একদিন আমাদের দুজনের মধ্যে আমি ভাবলাম না একটু ভাব ভাব ভালোবাসা করে একটু মানে ব্যাপারটাকে ব্যাপারটা ঠিক করি। সমঝোতায় আসা যাক। হ্যাঁ, তোকে আমি বললাম আচ্ছা একটা কাজ করি না, মানে আমরা কি আমরা তো বন্ধু তো হতে পারি বলো। না, ও কিন্তু আমাকে প্রথম দিন থেকেই ও নিজে থেকে মা বলেছে জানো তো। বাহ। হুম আমার মেয়ে আমাকে মাম্মা, মানে মাম্মা বলে, ও কিন্তু প্রথম মানে প্রথম দিন থেকে। ওরা বাংলা বলতে পারে? আমার মেয়ে ভালো পারে, আচ্ছা, ছেলে ছেলে অতটা পারে পারে না। না, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আম, মাম্মা আমি মা তোমার, আমি কি তোমার পেটে ঢুকে যাব। এটা বলতো? হ্যাঁ, কি তখন ও এটা সুইট। বলতো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আমি যদি তোমার পেটে ঢুকে যাই। হুম তো ওর মধ্যে ওই আমার মনে হচ্ছে কোথাও বোধহয় আহ হয় না একটা বাচ্চাদের ভালোবাসাটা পাওয়াটা হুম বোধহয় অনেক। তো ও যেমন আমি ওর কাছ থেকে শিখেছি, আমি আর ও না মানে কি বলবো, একে অপরের সঙ্গে এমন ভাবে মানে নারীর টান না হয়েও যে কি অত নারীর টান হতে পারে না নিবেদিতা দি, হুম তুমি সেটা ওকে দেখলে বুঝবে। হুম আমি তোমার কথা থেকে বুঝতে পারছি। তাতে একদিন আমি ওরকম যেটা বলছিলাম যে খুব ঝগড়া হয়েছে, তখন আমি এটা করব না, আমি এটা পড়াশোনা করব না, অমুক কিছু করবো না বলেছে। এবার একটা মানে যা হয় বাচ্চাদের মনে তো কোথাও তো একটা ইয়ে থাকে, এটা আমার বন্ধুরাও সবাই জানে। খুব মজার কথাটা মানে আমাকে না আমি কেন তোমার কথা শুনবো। হুম, তো আমি যখন বললাম যে কেন শুনবে না, আমি তোমার স্টেপ মাদার বলি, চুপ করে আছে। আমি বললাম শোনো, স্টেপ মাদার, হুই স্টেপ মাদার, আ মাদার, যে কিন্তু দেয়ার ইজ আ স্টেপ অ্যান্ড মাদার ইজ দেয়ার। আমি হচ্ছে তোমার সেই ল্যাডারটা যে কিন্তু তোমাকে হাতে ধরে নিয়ে যাবো, অ্যান্ড এন্ড অফ দ্য ল্যাডার মাদার ইজ দেয়ার। সো মাদার। হুম, ওর কিন্তু মনে ওই রকম কিছু নেই যে স্টেপ মাদার বা অমুক কিছু। ওটা মিন করে তুমি ওটা বললে, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি ওটা ওকে বললাম, কারণ তখন ও কি আমি বললো? আমার মনে হলো যে প্রথমেই কিন্তু জিনিসগুলো যখনই কিছু একটা হয় এই ধরনের, ক্ল্যারিটিটা দরকার। এক্স্যাক্টলি। এবং তুমি যখন আহ প্রথম থেকে একটা ওকে বুঝিয়ে দিচ্ছ যে না ওর মধ্যে তো ভয়টা থাকবেই, একটা বাচ্চা। আর আমি না যখন ধর একটু জোরে কথা বলতাম ও ভীষণ স্কেয়ার্ড হয়ে যেত, তোর মধ্যে ভয়টা হুম থাকবেই। কিন্তু ও সেই আমাকে জড়িয়ে ধরে, এবং আমার মেয়ে, আমার বর, এই হুম সাপোর্টটা ছাড়া না আমি নিজেতে আজকে সো এখানে নাইস, সো থাকতে নাইস, পারতাম খুব না। ভালো লাগছে শুনে। আমি যে আজকে এখানে বসে আছি এটা কিন্তু এদের আমার সবার চোখটা উঠে সাপোর্টের জন্য। ছলছল করছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। এটা এদের সাপোর্টের জন্য। সেই তো, হ্যাঁ। আদারওয়াইজ কিন্তু এটা হতো না। আমাকে এখানে কিন্তু পাঠিয়েছে আমার বর, হুম না না তুমি আবার করো, তুমি করো, তুমি এটা ছেড়ে এসেছো, তুমি এখন এখন তো তা আবার তোমার ছেড়ে। এখন প্ল্যানিং কি, কিরকম কিরকম তুমি ইয়ে করবে? প্ল্যানিং বলতে কি জানো তো, আমি কখনো আমার ঘরকে আমি ডিপ্রাইভ করতে পারবো না। তুমি তো এটা 10টা আমার, বছর পুরোপুরি বাড়ি হ্যাঁ করেছো। করেছি, এবং পুরোপুরি আমি বাড়ি। তখনও ধরো যখন
তোমার ছেলে এখন প্রায় 21 হয়ে গেছে। 21 20 মানে 21 10-এ তুমি যখন বলছো, হ্যাঁ। হ্যাঁ 20 হয়ে গেছে, তো সুতরাং তুমি এখন করছি আমি। আমি কি বলতো, মানে আমার সবসময় না প্রায়োরিটি থাকে আমার বাড়ি। সে তো বটে। কারণ আমার মা যখন কিডনি প্রবলেম হয়েছিল, হুম। আমি কিন্তু সাউথের ছবি ছেড়ে দিয়ে চলে এসেছি। তখন আমার হাতে 3 থেকে 4টে সাউথের ছবি রয়েছে, আমি কিন্তু সেই সময় চলে এসেছি। তো আজকে আমার এখনো আমার ফ্যামিলি প্রায়োরিটি আগে থাকবে, কিন্তু তারপরেও আমি কাজটা যেহেতু করতে এসেছি, সেখানে একটা কমিটমেন্ট বড়। যেহেতু আমার ছেলে এখন নিজের জায়গায় রয়েছে, মেয়ে নিজের জায়গায়, আমার মানে একটু বর ঝাড়া হাত পা বলতে একদম পারো। ঝাড়া হাত পা বলতে হ্যাঁ পারো। হ্যাঁ হ্যাঁ। আর আমার বড় মানে প্রচন্ড ভাবে রিল্যাক্স করে কাজ করেন এখন, আর যে কারণেই আমরা এখন আই লাভ ম্যানে কাজ করছি। ভীষণ সুন্দর জায়গা, বাইতে বাই বলে রাখি, এসো কিন্তু, তোমাকে ইনভাইট করে রাখলাম আগে আচ্ছা থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। তো ফলে আমি কাজটা করতে চাই হুম হুম। নিশ্চয়ই, কারণ নিজের জায়গায় ফিরতে সবসময় লোকের ভালো লাগে। 100 বার। হ্যাঁ। আর যেখানে দুহাত হোম টাউন বাড়িয়ে বলে আমাকে, কথা। হ্যাঁ। হোম টাউন, এবার দুহাত বাড়িয়ে যখন তোমাকে মানুষ ডাকছে। ডাকছে, তোমার তখন এই যে যিশু। সেটাকে রেসপেক্ট হ্যাঁ করাটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ। আচ্ছা, তুমি যে এই যে সৌরভ বা যিশুর প্রোডাকশনে কাজ করছো, অভিমান ছবিটাতে, হ্যাঁ সেটা তো আমরা দেখলাম নানা রকম এটা মুহূর্ত একটা হলো। চরিত্র করছি হ্যাঁ আমি, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে একটা পেরেছি। ইম্পর্টেন্ট চরিত্র। এর আগেও তুমি সরলাক্ষতে করেছো। সরলাক্ষ করেছি, রবিনের সঙ্গে করেছি, আয়ুষ্মানের সঙ্গে, আয়ুষ্মান প্রত্যুষের সঙ্গে করলাম, শান্তনের সঙ্গে করলাম, জয়দীপের সঙ্গে করলাম, হুম হুম হুম। অপরিচিত। অপরিচিত, কারেক্ট। হ্যাঁ ওইটাতে অনির্বাণের হ্যাঁ আমি ওয়াইফ হিসেবে হ্যাঁ। মানে করেছি ওটা আমি ক্যারেক্টারটা। দেখেছি। ওটা করেছি, অনির্বাণের ওয়াইফ করেছি। হুম হুম ঋত্বিক, অনির্বাণ, হুম হুম। মানে ওরা ছিল, হ্যাঁ, এশা হ্যাঁ। ছিল। আসলে ওরা এই এসকে মুভিজরা যেহেতু লন্ডনে গিয়ে শুটিং করে ওটাই 30 আমার দিনে, সুবিধা হয়েছিল, তোমার সুবিধা জানো তো? হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। যখন আবার আমাকে ওরা ফোন করলো যে এরকম তুমি ইয়ে করবে, আমি অ্যাকচুয়ালি একবার অসুবিধাকে বলেছিলাম। ওদেরও সুবিধা হলো যে ওখানকার লোকাল একটা হ্যাঁ, ভালো কর্মী সে পেলো, একটা ভালো অশোকদাকে আমি বলেছিলাম যে অশোকদা, আমি তো এখানে এখানে আছি, আছি, যদি হ্যাঁ। তোমার কখনো মনে হয় তুমি আমাকে আমাকে বলতে পারো। বলো। হ্যাঁ। হ্যাঁ। আর ওখানে তখন আমার যেটা অসুবিধা মানে অসুবিধা বলো সুবিধা বলো, একদিকে সুবিধা হচ্ছে যে লন্ডনে হওয়ার জন্য আমি কাজগুলো করতে, আর ওই সময়টা না আমি খুব বেশি সময় দিতে পারছিলাম না, কারণ তখন ছেলের জাস্ট এই লেভেল থেকে এই লেভেলটা হচ্ছে, ফলে আমাকে একটু বাড়িতে প্রয়োজন ছিল। ফলে আমি ওদের বলেছিলাম যে ছোট 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 চরিত্র দাও চরিত্র আমাকে। দাও। হ্যাঁ, হ্যাঁ। ওরাই আমাকে বলছে যে ছোট ছোট চরিত্র তুমি করবে। হ্যাঁ, করবো, কারণ আমার ওই টাইমটাই ভীষণ দরকার। কিন্তু আবার একটা নিজের লোকেরা রয়েছে, নিজের জায়গায় মজা করছি, ওদের সঙ্গে রয়েছে পরিচিত লোকজন, এবং এত ভালো লেগেছিল সরলাক্ষ কাজটা করার। যেদিন আমি শেষ করলাম, সবাই উঠে হঠাৎ দাঁড়িয়ে স্ট্যান্ডিং অ্যাওয়েশন দিল। আমার এত ভালো লাগলো না যে এত বছর পরে এই সমস্ত, এবং যারা ধরো জুনিয়র ছিল টেকনিশিয়ানরা, তারা এখন সিনিয়র, তারা এখন কাজ করছে, খুব ভালো হচ্ছে। একজন যেমন আমাকে বলেছিল তুমি যে আসলে এখন কাজটা রিল্যাক্স করে করছো, একদম একদম মানে মজার আনন্দ করে করছো। এখানে তুমি এসে মানে এই যে এবার তুমি যে এটাকে আমি সেকেন্ড ইনিংস হচ্ছি, এই যে কাজ করে মনস্থির করেছো একটু ভালো করে কাজ করব, এবার আসবো কলকাতায়, তো কিরম কিরম ভাবে থাকবে, কাজ করবে বলে ভেবেছো? দেখো, এটা ডিপেন্ড করবে আমি কিরকম কাজ পাচ্ছি। যদি, কারণ এখন আমি আর ওই সব কাজ তো করব না, খুব বেছে বেছে কাজ করব। ডেফিনেটলি ভালো চরিত্র, ভালো কাজ হলেই আমি ডেফিনেটলি করব। যেমন আগের দিন একজন জিজ্ঞেস করছিল আমি অ্যাঙ্কারিং করব কিনা। হ্যাঁ, অ্যাঙ্কারিংটাও যদি সেই লেভেলের হয়, কোনো একটা ধরো পার্টিকুলার শো হলো, হয়ে আমি করে চলে গেলাম, কারণ আমাকে তো বাড়িটাও দিতে হবে। আর এখন আমি আই লাভ ম্যানে থাকি, মানে ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের তোমার খুব পছন্দের সমুদ্র, আমার বরের খুব পছন্দের সমুদ্র, আর আমার পছন্দের হচ্ছে পাহাড়। তো আমার বর সবসময় বলতো আমরা স্পেনে একটা, কারণ যেহেতু পাহাড় আর সমুদ্র স্পেনে আছে, তো আমরা একটা বাড়ি প্রায় কিনেও ফেলেছিলাম, তো তারপরে সেটা আর নিইনি। কিন্তু এত বছর পর আই লাভ ম্যানে যখন কাজ করছে, তো আমাদের ওখানে যে ফ্ল্যাটটা আছে, এক সাইডে পাহাড় আর সামনে সমুদ্র। এবং আমার ভালোবাসার হচ্ছে পাহাড়, আমার বরের হচ্ছে সমুদ্র। কিন্তু নিবেদিতাদি, সমুদ্র যে এত সুন্দর হতে পারে, এত রূপ চেঞ্জ করতে পারে,
সেটা আমি ওখানে গিয়ে দেখলাম। না তোমার বারান্দা থেকে সমুদ্র দেখা যায়? একদম আমার মানে লিভিং রুম থেকে সমুদ্র। Oh my তোমার মনে God! হবে যেন ইনফিনিটি পুল গুলো যেমন হয় হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ইটস কাইন্ড অফ ওরকম দেখতে মনে হবে ওকে ওকে আর ওকে। কি। একটা রাস্তা, তার নিচে একটা রাস্তা এবং তারপরে ও সমুদ্র। মাই তো গড! আর আমারটা হচ্ছে একটু পাহাড়েরটা একটু উপরে আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ। আর নিচে পুরো শহরটা। বাহ! তো আমি তোমাকে ছবি পাঠাবো, তুমি একদম। দেখো হ্যাঁ ছবিগুলো। হ্যাঁ নিশ্চয়ই। যে আমার ব্যালকনি থেকে যখন আমি কিছু সানসেটের ছবি আছে, সানরাইজের ছবি আছে, আহ, অসাধারণ। মাঝে মাঝে একটা সাদা চাদর পড়ে যায়, মনে হবে কেউ সমুদ্রটাকে ঢেকে রেখেছে আর কি। ওটাকে পার্টিকুলার কিছু একটা বলে, আমি ভুলে গেছি। মানে ম্যানসে, বরফের? হ্যাঁ না, তাহলে কুয়াশার একটা চাদর কুয়াশার থাকে, চাদর, হ্যাঁ। আচ্ছা। এবং সেটা অদ্ভুত ধরনের, মানে মনে হবে যে কেউ যদি তোমাকে লুকিয়ে কভার করে রাখে না, হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকম। ওরকম মনে হবে। মানে খুব একটা ভালো প্রকৃতিটা তুমি পাচ্ছ। বিউটিফুল, আর কোনো বিউটিফুল। পলিউশন নেই। ছোট্ট আইল্যান্ড, কোনো পলিউশন নেই, ভীষণ ভাবে। হুম হুম। আর কাজ যেটা তুমি বলছিলে যে আমি এখানে কিভাবে টাইম দেবো, আমি ওই তো বলছি যে ভালো স্ক্রিপ্ট, ভালো কাজ হলে আমি চলে সেটা আসবে। করবো, হ্যাঁ। তবে আমি ওই বছরে একটা দুটো কাজ, করার ইচ্ছে তোমাদের আছে। সবার সঙ্গে দেখা হওয়া, একদম। এটা বোনাস পাওনা আমার। হ্যাঁ হ্যাঁ। তো সেটাই করবো। মানে এখানে একটা দুটো ছবি করলে এলে, কারণ এখন তো ছবি খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 20 দিন বা একদম 28 একদম, দিনের তার ছবি মধ্যে শেষ হয়ে সেই যাচ্ছে। shoot করে তুমি শেষ এলে করে দিচ্ছে। থাকলে ছবিটা 20 দিনের জন্য করলে চলে হ্যাঁ, গেলে আর এরকম। আমার বরকে আমি বলেছিলাম জানো তো, যে পৃথিবীর যেখানে যাবে সেটা জায়গাটা আলাদা, কোথায় যাবে না যাবে আমার কোথাও নিয়ে যাবে না, কিন্তু বছরে আমি কলকাতা কিন্তু যাব। ইন্ডিয়া আমাকে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এখন তো সেটা তুমি তো আরোই হয়। নিশ্চয়ই অনেক দেশ বিদেশ ঘুরেছো। হ্যাঁ, অনেক কিরকম দেশ দিনেই বিদেশ ঘুরেছি। ঘুরেছো একটু বলো। যেমন আমার বিয়ের প্রথমেই আমরা গিয়েছিলাম, আমাদের হানিমুন হচ্ছে তোমার ভেনিস, হুম। ওটা প্যারিস, ভীষণ ফিল্মি। ভেরি ফিল্মি। হ্যাঁ হ্যাঁ একদম গ্র্যান্ড ক্যানলিয়ার উপরেই আমার ইয়েটা হ্যাঁ হ্যাঁ। ছিল আচ্ছা। আর কি, হোটেলটা ছিল, হোটেলটা ছিল, সুইট হ্যাঁ। রুম। সো খুব সুন্দর। আর ও মাঝে মাঝে এরকম, যেমন আমার আমস্টারডাম গিয়েছিলাম তখন, আমার ছেলে স্কুল থেকে দুদিনের একটা ট্যুরে যাচ্ছিল, হুম ও এসে আমাকে বললো শোনো প্যাক করে রাখো, হুম। আমরা একটু বেরোবো, হ্যাঁ। আমি বলছি, যে কি কি প্যাক করে রাখবো? বলে না, একটু মোটামুটি একটু জামা কাপড় নিয়ে বেরোবো, একটা কোথাও কাছাকাছি যাব। তারপরে দেখি এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে কোথায়, বলে চলো না একটা সারপ্রাইজ, আমস্টারডাম। তোমাকে তো দারুণ দারুণ সারপ্রাইজ দিয়েছে, ভালো। হ্যাঁ, ও ভীষণ ভালো ভালো সত্যি সারপ্রাইজ দিতে পারে। তবে ওর সারপ্রাইজ কিছু কিছু সময় বুমেরাংও হয়, জানো তো। কেন, মানে কেন? আমি বলছি, আমার বাড়িতে একটা মাসাজ চেয়ার আছে, হুম হুম, আর আমি মাসাজ প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড পছন্দ করি। সেটি অত্যধিক দামি একটি মাসাজ চেয়ার আর কি। হুম হুম। তো আমার বর আমার জন্মদিনে হঠাৎ করে সেটা দেখি বাড়িতে এনে হাজির, আমার লিভিং রুমের মধ্যে, ইয়া বড় একটা। আমি তো কেঁদে কেটে অস্থির, বলছে যে এরকম একটা জিনিস দিলাম তোমার ভালো, ভালো, কিন্তু আমার ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। আমার লিভিং রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এত বড় একটা জিনিস থেকে। মানে, আর আমার সবাই, আমার বন্ধু বান্ধবরা প্রচন্ড খ্যাপায় যে তুই এরকম একটা ভালো সত্যি একটা ইয়ে একটা দিয়েছে, এবং massage- ওরা এসে ওখানে বসে আর আমিও বসি, হ্যাঁ, সেটা সেটা আর বটে। বলতে পারি না। হ্যাঁ, এই যে ফুল মাসাজ যেটা তো। প্রচন্ড ফুল যেটা হ্যাঁ, মাসাজ, হ্যাঁ, এটা হ্যাঁ। এখানে এসব মলে থাকে। হ্যাঁ, মানে আর মানে অত্যধিক ভালো ভালো, হায়ার হ্যাঁ। ইয়েতে একটা ওটার সঙ্গে আবার একটা মাথার হেলমেটও আছে, মানে ওটার সঙ্গে মানে হ্যাঁ। চোখের এটা, মানে পুরোটা মাসাজ হয়ে যাচ্ছে। মাসাজ হয়ে যায় আর কি স্কাল্প ওটা, টিউটো আর কি। একদম। কিন্তু আমি কান্নাকাটি শুরু করে আর দিলাম। কি কাকে দিচ্ছে না, যে প্রথম অ্যানিভার্সারি আগের দিন এ করছে এরকম। যাই হোক, আচ্ছা তোমাকে এবার একটু একটু পুরোনো দিকে চলে হ্যাঁ। যাই। তোমার একদম ছোটবেলাটা কোথায় হয়েছে, বাবা মা, এগুলো একটু বলো। হ্যাঁ, আর তোমার মানে এটা আমার জানতে চাইছি, স্কুলিংটা। জন্ম বেসিক্যালি রাঁচিতে, আচ্ছা, আমার মামার বাড়ি রাঁচি। তো তাহলে পটায়ার পাগলিটা ঠিকই আছে। বলতে পারো কিছুটা। রাঁচিতে জন্ম যখন, হ্যাঁ, সেটা বলতে রাঁচি পারো। রোকলা আমাকে হ্যাঁ, শুনে একটু স্ক্রু তো ঢিলে আছে, দেখো আমাদের সবাই শিল্পী হব, স্ক্রু ঢিলে হবে না, তাই এটা তো হবে না। তোমার পটায়ার পাগলি ওই বাই বাই ব্যাংককের চরিত্রটা মানে ওটা খুব আনপ্যারালাল। মজার ছিল, জানো তো। যখন ভীষণ মজার ওটা চরিত্রটা। অ্যাকচুয়ালি আমার একটা অন্য ক্যারেক্টারের কথা ছিল কিন্তু, হ্যাঁ। তো
সেটা আমাকে বলো না কোন চরিত্র, না না এখন না আর কি না না আছে? না না সেটা আমি বলতে চাই না। তখন অন্য একজনকে যখন ইয়ে করা হয় আমি বলেছিলাম যে না, আমি করবো না, আমি কিছুতেই করবো না। তখন অনিকেত দাস আর কৌস্তব বললো যে না, আমরা একটা না তোর জন্য লিখছি। হ্যাঁ, তো ঠিক আছে, লেখা হলো। লেখার পরে আমি বললাম না, আমি করবো না, এত ছোট চরিত্র আমি করবো না। আর কারণ তখন আমি মানে ওই লেভেলের কাজ করছি, সাউথের ছবি করছি, সবই করছি, তো আমি করবো না। কিন্তু তুমি খয়াস্তা- জানো ওইটাই একদম মানে আমি শুধু সেটাই বলছি। মানে মনে রাখার মতো যদি তুমি বলো, হ্যাঁ, কারণ পুরো ছবিটার একটা 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 ইয়েতে সুরে চলছে। বাঁধা, আর হ্যাঁ, হঠাৎ করে এটা ওটা একটা আলাদা, অন্যরকম। একটা হ্যাঁ, বাইরে থেকে এসে সবাই সবাই এটা আমি করেছিলাম, কিন্তু আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু খরাসদা, কারণ এটা কিন্তু আমি ছবিটার কাজটা করেছিলাম খরাসদার জন্য। আচ্ছা খরাসদা আমাকে একটা কথা বলেছিল যে শোন, তুই না কাজটা কর। আমি বললাম খরাসদা তুমি কেন বলছো আমাকে এটা করতে, তুমি তো জানোই না। বললো তুই যে জাত অভিনেত্রী সেটা কিন্তু এই একটা সিন দিয়ে তুই বুঝিয়ে দিবি, হুম তাতে কিন্তু দর্শকও বুঝবে, ইন্ডাস্ট্রিও বুঝবে যে তুই হুম জাত অভিনেত্রী। হুম সুতরাং মানে চরিত্র ছোট বড় হয় না, মনে রাখার মতো চরিত্র। মনে রাখার মতো, এবং কাজটা তুই কিভাবে আর তুমি করছিস। যেভাবে বলেছিলে, হ্যাঁ আপনার বর কি করে, ডন, তাই না? আমার মনে আছে তোমার ওটা এখনকার সবাই বরকে দেখে উনি নিশ্চয়ই দেখেছেন, তোমার হাজবেন্ড নিশ্চয়ই দেখেছেন ছবিটা। না, আমার হাজবেন্ডকে আমি দেখতে দিই না। কেন? আমার কোনো কাজ দেখতে হবে না। মান্না ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করে, ডন। মানে ওটা মানে অসাধারণ চরিত্রটা ছিল। হ্যাঁ খুব মজার, আর আমরা ভীষণ ওটা মজার। করতে গিয়ে আমরা খুব এনজয় করেছিলাম। হ্যাঁ। পুরো একটা দুষ্টু গ্রুপ অনেকে তো বলছে বাপরে যা জ্বালিয়েছে, আমি আর করতে পারবো না। হ্যাঁ, একটা ইন্টারভিউতে দেখছিলাম, বলছে আমি প্রত্যেকদিন শুটিং থেকে চলে যেতাম ঘরে, ওরা বলতো তারপর আমাকে ধরে না না করবো করবো বললো, ধরে নিয়ে আসা হতো। আরে হ্যাঁ, সত্যি সত্যি অনেকে তো মানে ছেড়ে চলে যেত আর কি। হ্যাঁ। বলছে করবো না, এভাবে কাজ করা যায়, হ্যাঁ। না হবে না। তো খরচা রুদ্রনীলকে ধরে আনতো। খরাসদা, শিলাজিৎ, হ্যাঁ। স্বস্তিকা ছিলাম, আমরা ছিলাম, মানে সোনালি, আরো অনেক, মানে কাঞ্চন, লকে বাবা, লকেট। কাঞ্চন কি বালি বালি খেলবো। আমার বালিবাই ব্যাংককটা বারবার দেখার ছবি, জানো তো, মানে মন খারাপ হলো ওটা দেখতে। বলো, আমি কিন্তু তোমার মন খারাপ মানে মন ভালো করে। একদম, আমি তো বলছি তোমার ওই চরিত্রটা সত্যি মানুষের মনে একদম থ্যাংক ইউ। কেটে গেছে। হ্যাঁ, কিন্তু সত্যি সত্যি আমি যদি না করতাম, আমি এখন মনে হয় যে আমি খুব মিস করতাম সত্যি। কাঞ্চনা, কাঞ্চন, তারপর অঞ্জনা। হ্যাঁ, তারপর তুমি বললে কি বিস্কুট ক্যারেট, কত ক্যারেট, লোকে বিস্কুট বিক্রি করছে, তুমি সোনা ক্যারেট ছাড়া ভাবতেই পারছো না। ভীষণ খুব মজার মজার, খুব মজার ছিল ওটা। আমি অনেকের দেখে জিজ্ঞেস করছি আপনি আর করেন না কেন, না আর মানে এনিওয়ে উনি তিনটে ছবি করেছেন, তিনটে হিট, ছয় ছুটি, সবকটাই। তুমি বলো, সব খুব ভালো hit, director, দারুণ ডিরেক্টর, মানে অত্যন্ত মজার ভালো ছবি যে এত director, ভালো হ্যাঁ। করতে পারেন ভাবা যায় না। এনিওয়ে যাই হোক, তোমার পুরোনো কথা শুনতে চাইছিলাম, কোথায় চলে গেলাম, রাঁচিতে জন্ম। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার জন্ম, আমার ওখানে, কিন্তু আমার বড় হওয়া কলকাতাতেই আচ্ছা, আর কি। বাবা কি করতেন, মা কি বাবা করতেন? বিজনেস আচ্ছা। ছিলেন, ইঞ্জিনিয়ার, উনি হ্যাঁ, কিন্তু business বিজনেস করতেন। হ্যাঁ, আর মা? মা অ্যাবসলিউটলি হাউস ওয়াইফ ছিলেন। কিন্তু আমার মায়ের স্বভাবটা বোধহয় আমরা কি পেয়েছি জানি না। আমার মা অত্যন্ত ভালো সাদামাটা একজন মহিলা ছিলেন, হুম। কিন্তু প্রচন্ড ডিসিপ্লিন ছিলেন। ওটাই পেয়েছো। এবং প্রচন্ড তোমার মানে আমি ওই যেটা পাইনি একেবারেই, মানে মা, সেটা আমার বোন কিছুটা পেয়েছে, দুর্ধর্ষ রান্না করতে পারতো। আর মা যখন ধরো কিডনি প্রবলেম হয়েছে, উনি যখন হসপিটালে যেতেন, তখন তোমার শাড়ি পরতে পারতেন না বলে উনি ম্যাক্সি টাইপের একটা তো নিচে তো মানে পেটিকোট পরার তখন ইয়ে ছিল, মানে না হলে পরবে না, না হলে কারণ শাড়ি পরতে পারতেন না তখন, কিন্তু ওটাও ম্যাচিং চাই, তার বাইরে কিন্তু উনি পরবেন না। আচ্ছা, গুড। তো এইরকম মা যদি একটা নর্মাল সুতির শাড়ি পরতো, তার সঙ্গে মানে টপ টু বটম ম্যাচিং। আমার বাপিরও ছিল যে সকালবেলা উঠে আগে তিনি ফিটফাট হয়ে যেতেন, একদম টপ টু বটম রেডি হয়ে, তুমি কোনোদিন বুঝবে না মানে বাপি যখন মানে বাড়িতেও থাকতেন আর কি, কিন্তু সেইটা তার ধারে কাছে আমি একদম পাইনি। আচ্ছা, আমি বাড়িতে দেখা মানে যত রকমের ছেঁড়া ছুরি জামা কাপড় পরা যায়,
আচ্ছা, কলকাতায় যে তোমরা থাকতে কোন অঞ্চলে থাকতে? আমার মানিকতলায় থাকতাম। হ্যাঁ, মানিকতলায় থাকতে। মানিকতলায়। আচ্ছা আচ্ছা। তার আগে আমরা থাকতাম পোস্তা বলে একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওখানে পোস্তা বলে না, থাকতাম। খুব ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ। পোস্তা। পোস্তা মানে ওটা, খুব হ্যাঁ, নাম ওখানে করা একটা জায়গা। বাড়ি ছিল, পুরো ওখানে থাকতাম। তারপর ওখান পোস্তা থেকে পুরো এসে, বাজার একটা, হ্যাঁ, হ্যাঁ, এরিয়া। হ্যাঁ, আর তো মানিকতলায় থাকতে, স্কুল কোথায় গেছে? স্কুল আমি রামজয়শীল বলে একটি হ্যাঁ অ্যাবসলিউটলি বাংলা মিডিয়ামে হ্যাঁ একটা হ্যাঁ, ওখানে পড়াশোনা করেছি। তারপরে কলেজ হচ্ছে জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজে পড়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো তোমার মানে স্কুল কলেজ মানে পুরোপুরি কলকাতা বেসড। কলকাতা, একদম একদম হ্যাঁ একদম হ্যাঁ, কলকাতায়, কলকাতা বেসড। হ্যাঁ। তারপরে তুমি তো ছবিতে চলে এলে। তারপরে ছবিতে এসেছি, কিন্তু সেটা কি বলতো, আমাদের সময় মানে বাড়ি থেকে ছবি করাটা কিন্তু সেটা একটু খুব শুনে নি সহজ গল্পটা। কিন্তু হ্যাঁ ছিল না। মানে হ্যাঁ, এখন যেমন মা বাবারা চান চান, হ্যাঁ। যে আমার ছেলেমেয়েরা এই ধরনের ইয়েতে করুক বা না, তখন তো একটা কিন্তু ট্যাবু ছিল না। ভীষণ ট্যাবু ছিল, ভীষণ ছবি রকমের। সিনেমা মানে করবে, মেয়ে আরো হ্যাঁ, নামবে সিনেমায়, সিনেমায় নামবে, হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, নামবে, কেউ হ্যাঁ। সিনেমা থেকে ওঠে না আর ওঠে কি। না, সবাই পড়ে নামে, যায়, হ্যাঁ, সবাই নামে প্রেমে সিনেমা পড়ে থেকে। যায়, সিনেমায় হ্যাঁ, নেমে যায়। নেমে যায়। হ্যাঁ। তো ওইটা ছিল যখন মানে আমার মা তো একদম চাইতেন না, একদম, মানে না আর কি, যে তুমি এ করো। অথচ সুতরাং সব ফ্যাশনেবল খুব ছিলেন। হ্যাঁ, প্রচন্ড, হ্যাঁ, কিন্তু এই এটাকে তো সিনেমাটা টান। ওই তখন তোমার চতুর্দিকের আমার হুম পিসিরা কি বলবেন, হুম হুম হুম। বাকি লোকজন কি বলবে, আত্মীয় স্বজন ওই পরিচিত। এটা তো ছিল। ফলে না করার ভীষণ হুম ভাবে হুম মায়ের এই ছিল, হুম তো বাপির সাপোর্ট পুরোপুরি হুম। ছিল। ও, বাপি মেয়েরা যা চাইবে তাই করবে। বাহ। আমার কোনোদিন মানে মাও মানে সাপোর্ট করতেন না, আমি একেবারে সেটা বলবো, কিন্তু এই পার্টিকুলার তো সিনেমার তোমার এই যে ব্যাপারে। চলে আসাটা হুম, ক্যামেরার সামনে, হুম। এটা কি করে হয়েছিল গো? আমি মা একটা শর্ত দিয়েছিল, যে মা ইভেন বাপিরও ইয়ে ছিল, যে গ্রাজুয়েশনটা হচ্ছে সব থেকে ইয়ারস্টিক। লোয়েস্ট ডিগ্রি। হ্যাঁ, ওটা না হলে কিছু হবে হ্যাঁ, না। তো ওটা হলে বলবে তুমি অক্ষর পরিচিত হয়েছো। এটা হ্যাঁ, তো বাপির ওটাই ছিল, মায়েরও তাই, যে মিনিমাম তোমাকে গ্রাজুয়েশনটা, যে কারণে ধরে রেখেছিল এটা অনেকদিন। আমাদের সময় সব বাড়িতে একটা ব্যাপার ছিল ছিল না? পড়াশোনায়, হ্যাঁ, ওইটা তোমাকে গ্রাজুয়েট করতেই হতেই হবে। হবে। হ্যাঁ, তো করতে হবে, ফলে তারপরে তুমি যা করবে করবে। কিন্তু তার মাঝখানে আমার একটা আমার আমি তো কত্থক আর ওড়িশি করেছি। তো ও, তুমি আমার, কাঁথা করেছো, দুটোই হ্যাঁ, করেছো? কার দুটোই কাছে শিখেছো? করেছি। আমি ঋষিকেশ বেউরিয়া বেলা অর্ণব হ্যাঁ কত্থক আমার, ন্যানির কাছে সংযুক্তা পানিগ্রাহী, ওনার কাছে ওড়িশির হ্যাঁ। একটু করে। তারপরে তো মানে আমি পিএইচডিটা শুরু করেছিলাম হুম, কত্থকে, কিন্তু আর সেটা শেষ করা হয়নি আচ্ছা আমার আচ্ছা আর কি। আচ্ছা। তো আমি যখন তখন নাচের প্রোগ্রাম করেছিলাম একটা রংমহলে। হুম রংমহল যে আমাদের থিয়েটার হল হুম ছিল, হুম হুম রংমহলে আমার নাচের প্রোগ্রাম হয়েছে। তারপরের দিন রংমহল থেকে একজন আমাদের বাড়িতে হুম আসেন। হুম কি না ওখানে, তখন তোমার মনে আছে যে বৃহস্পতি শনি রবি থিয়েটার হতো, হুম হুম একদম মানে হুম, একদম। প্রফেশনাল বোর্ড হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে রেগুলার প্রফেশন, সিনেমা, রেগুলার, রেগুলার থিয়েটার হ্যাঁ চলতো। হ্যাঁ হ্যাঁ। ইনফ্যাক্ট আমার মনে আছে, জানো তো, আমার মামারা যারা আসতেন নাচি দেখে বা আত্মীয় স্বজনরা, তারা কিন্তু ওই ডেট গুলো দেখে আসতো যাতে থিয়েটার দেখতে যাবে, ও, হ্যাঁ এরকম। হ্যাঁ, তখন ওই খুব সময় কিন্তু থিয়েটারের আসতেন, একটা ইয়ে হ্যাঁ। ছিল। হ্যাঁ। তো তখন একজন আসেন এবং আমাকে বলেন যে এরকম আমাদের একজন হিরোইন, সে করছে না, তুমি করবে। আমার মা তো সঙ্গে সঙ্গে, হুম না না, কোনো প্রশ্নই ওঠে না হুম এটাতে, এখন কি মেয়ে ইয়ে হুম করবে হুম। এটাতে। তো ওরা ভীষণ কথা তখন তুমি যে, কি পড়ছো? তখন আমি বোধহয় ক্লাস 10-10 ও, এরকম আচ্ছা হবে আর আচ্ছা কি, আচ্ছা। হ্যাঁ। ওরকম ওই টাইপের হবে। তো মা, না, কিন্তু মানে আমাদের একেবারে কালকে ওর কারণ ওটা নৃত্যনাট্য ছিল, হুম আমরা দেখেছি, ও পারবে। হুম আমি মাকে অনেক পাঠালাম, বাপি বাপি তো আমার সাপোর্টেই ছিল। হুম হুম ফলে যে চলো একবার দেখি না, হুম একটা করে একটা শো করি, তারপরে যদি না হয়। গেলাম, ইন্দ্রাণী হালদার, সুখেন দাস, হুম কৌশিক দা আর আমি, এটা ছিল প্রেয়ার, মানে হুম। একটা কৌশিক আহ, সেন। কৌশিক আমাদের পুরনো কৌশিক দা, আচ্ছা, মানে লাবণীর হাজবেন্ড। হাজবেন্ড হ্যাঁ কৌশিক হ্যাঁ। দা। তো বন্দ্যোপাধ্যায় আর কি, কৌশিক হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, হারাধনদার ছেলে। হ্যাঁ। এক্স্যাক্টলি কৌশিক বন্দ্যোপাধ্যায়। তখন আমাকে নিয়ে যাওয়া হলো কৌশিকদার বাড়িতে, নিয়ে গিয়ে স্ক্রিপ্ট পড়লো, আমিও পড়ে দিলাম, পড়া হয়ে গেল। বললো যে এই তো
বলে একে কোত্থেকে ধরে এনেছিস? কৌশিক একে কোত্থেকে ধরে এনেছিস? ও তুমি আগে স্ক্রিপ্টটা পড়েছো, দেখেছো নাটকটা? আর নাটক দেখবো কি, তখন আমাদের নাটক দেখার অত পারমিশন ছিল না কি যে নাটক দেখবো। আসলে তুমি নৃত্যনাট্যটা করেছো বলে তোমার ওই অভিনয়টা একটা সহজাত হয়ে হ্যাঁ, গেছিল। ওটা ভেতরেই বোধহয় আছে আর কি। হুম তো বললো হ্যাঁ ঠিক আছে, ওকে কাল কাল থেকে রেডি, পরের দিন শো হুম আর কি। এবার বললো তুমি মুখস্থ করতে পারবে? আমি, হ্যাঁ মুখস্থ করতে পারবো। বললো ঠিক আছে, যতটুকু মুখস্থ করবে তারপর আমরা ম্যানেজ করে নেবো। হুম হুম প্রম্পটাররা ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, যদি কোথাও কিছু মিস্টেক করি। পুরো শো করলাম, পরপর ডাবল শো উতরে গেল। বাহ। একদম। আবার আমাকে মানে হঠাৎ করে আমার বিজয় রয় আমাদের ছিলেন, বিজয় জেঠু, জার্নালিস্ট। বিজয় জেঠুর সঙ্গে আমার বাপির খুব ভালো আচ্ছা, রিলেশন ছিল আর কি। বিজয় জেঠু আমাকে বলেন যে এরকম ওনার বাড়িতেই গিয়েছিলাম বোধহয়, বললো কালকে এরকম যাবো, স্টুডিওতে একটা মহরত আছে। আমি জেঠু আমি যাবো তোমার সঙ্গে। তো আমি বললাম হ্যাঁ চল। বাপিকে বললো তাহলে তুমি চলে এসো। তখন আমি গেলাম, দেখলাম একটা গীতা মা, গীতাদের একটা ছবি শুটিং চলছে। তো দেখে তো সেই থেকে যে পোকা নড়লো, ভেতরে ভেতরে তো পোকাটা নড়েছে। তখন জেঠু বললেন জেঠু আমি না করতে চাই, তুমি একটু বাপিকে পটাও। তখন জেঠু বললেন যে কেন, তো আমিও তো আছে, আমি তো রয়েছি, ইয়ে করার কি আছে। সেখান থেকে জেঠু রেফারেন্সে আমি গেলাম। তখন শঙ্কর ভট্টাচার্য একজন ডিরেক্টর, উনি তোমার দূরদর্শনের জন্য একটা ইয়ে করছিলেন আর কি, ফিল্ম তখন হতো, হিন্দি আচ্ছা টেলিফিল্ম, সারে জাহাঁ সে আচ্ছা। আচ্ছা ওটা কুশল আর আমাকে উনি ওদেরকে ইয়ে করে রেফার করেন, এবং ওরা আমার পছন্দ হয়। বলে যে ঠিক আছে এই জাস্ট এক সপ্তাহের মধ্যে শুটিং শুরু। দেখো এখন তো বলে যে নাকি এই ফিল্মের জগতে সময় পাল্টে গেছে, বাংলা ছবি কোনো ছবি স্পেশালি ডিজিটাল মাধ্যমটা আসার পরে ছবির একটু ইয়ে হয়েছে মানে জগতে। তো যদিও ওটিটি ভীষণ ভালো চলছে, তোমার নিশ্চয়ই ওটিটিতে কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, আমার সব জনেরই কাজ করার ইচ্ছা আছে নিবিতা দি। ওই যে তোমাকে একটাই বললাম, আমার একটাই, আমাকে চরিত্রটা পছন্দ হতে হবে, হ্যাঁ ভালো লাগতে হবে। আচ্ছা, তুমি এতদিন এখানে কাজ করেছো, বিয়ে করেছো, ছেলে মানে সম্বন্ধ দেখে বিয়ে দিতে হয়েছে, কোনো প্রেম টেম হয়নি তার আগে? ডোন্ট টেল মি। আচ্ছা বলো, মানে ভালোবাসা না হলে কি হতে পারে? ভালোবাসা ডেফিনেটলি হয়েছে, তবে ওই আর কি কোনোটা সেভাবে মানে সেটা ক্লিক করেনি। হ্যাঁ হতেই পারে। হ্যাঁ, আর দেখো বলে না ওই যে একটা গান আছে না, ভালোবাসা হলো নিঃশ্বাস, এতে ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে কি? সত্যি। তো ভালোবাসার ফর্মটা তো থাকবেই। আর ন্যাচারালি আমি অত বছর পর বিয়ে করেছি, আমি সুন্দরী, তুমি বলতে পারবে আমি অসুন্দরী, এবং যথেষ্ট হাত পা ঠিকঠাক, তো কেন প্রেম করবো না? সুতরাং হ্যাঁ ডেফিনেটলি প্রেম তো করেইছি, কিন্তু ওই আর কি যা যেটা যেখানে কপালে লেখা। কিন্তু তোমার হাজবেন্ড ভীষণ ভালো এবং অসম্ভব ভালো, মানে ইনফ্যাক্ট আমি নিবেদিতা দি, আমি ওই যে বলে না 7 জন্ম আমি লক কর দিয়া, বলে দিয়েছে মেরা হাজবেন্ড কো যে না নেই छोड़ना है। একেই চাই আমার। তুমি যদি যেতেও চাও আমি তোমায় ছাড়ছি না ভাই। সো নাইস অফ ইউ। তো আমার মোটামুটি গল্পটা একটু মানে এখানেই আমাদের আড্ডাটা একটু শেষ করতে হচ্ছে আপাতত। তো একটু গুছিয়ে নি ব্যাপারটা। হ্যাঁ, তো আমি প্রিয়ার সঙ্গে বহুদিন বাদে আবার আড্ডা মারলাম, কারণ কত গল্প শেষ করা যায় না, একটা এপিসোডে সত্যি শেষ করা যায় না। আর বিশেষ করে ওর এই বিদেশের জীবনটা তো ভীষণই আমার জানতে ইচ্ছে করছে, স্পেশালি বরফ কাটা, তাতে গিয়ে কষ্ট পাওয়া, তার মধ্যে মজা করা, জুটোপুটি করা, এগুলো জানতে ইচ্ছে করে। তো আমরা নিশ্চয়ই আবার প্রিয়ার সঙ্গে আরেকদিনও গল্পে বসবো। আপাতত এইটুকুই শুনুন, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি প্রিয়া কারফা। আমি কোথায় রয়েছি বলুন তো? নিবেদিতা অনলাইন। আরে আপনারা তো সবাই জানেন যে নিবেদিতা দি মানে হচ্ছে অসাধারণ কিছু গল্প, কিছু মুহূর্ত, আর পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা। তো এরকম নানা রকম মুহূর্ত যদি আপনারা এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাদের চোখ রাখতেই হবে নিবেদিতা অনলাইনে। আমি তো এসেইছি আড্ডা মারতে, আমি আর নিবেদিতা দিয়ে অনেক গল্প করছি। শুনতে চান সেই গল্পগুলো? তাহলে কোথায় চোখ রাখতে হবে? ওই যে বললাম, নিবেদিতা অনলাইনে। দেখতে থাকুন।